অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্ট দ্য ফুটবল শো এর আরেক টাইম ভুরি ভুরি প্রশ্ন পাইছি এল ক্লাসিকো নিয়ে, কিন্তু এইটা একটু দুঃখের সঙ্গে জানাই যে এল ক্লাসিকো নিয়ে সবকিছু নিয়ে আমরা আলাপ করেছি মূল শোতে। আপনার যদি সেইটার দিকে মানে আরও জানার আগ্রহ থাকে, এল ক্লাসিকো লামিন ইয়ামালের রিয়াকশন, ভিনিসিয়াসের রিয়াকশন, এইসব নিয়ে ওইখানে আপনি দেখতে পাবেন। তো নাবিক, আপনি এল ক্লাসিকো কেমন দেখলেন? ভালো লেগেছে দেখে। প্রেডিকশন তো মিলেছে, আমারটা জিতে বলেছিলাম রিয়াল মাদ্রিদ জিতবে। দুই ভাবে প্রেডিকশন দিয়েছিলেন? না, আমি বলেছিলাম যে রিয়াল মাদ্রিদ 3-2 গোলে জিতবে, যেটা শেষ পর্যন্ত 3-2 হয়নি। দেখুন, আমি তো আসলে জানি যে কি করে হবে। দেখুন, যদি পেনাল্টিটা গোল হতো, ইরান এভাবে গোল করতেন, তাহলে 3 গোল হতো, আর কুন্দে ওই মিসটা না করলে 3-2 হতো। এটা শেষ পর্যন্ত হয়নি। যাই হোক, কিন্তু আমি ধরে নিচ্ছি যে আমার প্রেডিকশন মিলে গেছে। মনের বিরুদ্ধে যে বলেছিলাম ড্র, হ্যাঁ, রিয়াল মাদ্রিদকে এখানে আমি একটু মনে করেন হচ্ছে ওই যে ইয়েতে বিশ্বাস করেছি। পার্শিয়ালিটি করবেন না স্যার, আপনাকে হতে হবে একজন নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। চলুন আমরা প্রশ্নে যাই একটা একটা করে। জুনায়েদ নাহিদ, শাবি আলোনসো প্লেয়ার সাবস্টিটিউট করানোটা কেমন দেখলেন? এমন বিগ ম্যাচে 1 গোলের লিড নিয়ে ম্যাচের 80 মিনিটসে মেইন ফরওয়ার্ডদের তুলে নিয়ে ডিফেন্সিভ মোডে চলে যাওয়াটা কি টিমের জন্য ভালো কিছু বয়ে আনবে? বিগ টিমগুলো তো কয়েক মিনিটে ম্যাচের রেজাল্ট চেঞ্জ করে দিতে পারে। হোয়াট ডু ইউ থিংক? তখন তো আসলে রিয়াল মাদ্রিদের অ্যাপ্রোচটাই লাস্টের দিকে হয়ে গিয়েছিল যে আমরা আমাদের ডিফেন্ডিংটা বেশ ভালোভাবে করব, আর এমবাপ্পে যেহেতু ছিলেন আপনার, সেখান থেকে বল উইন করে যে কোনো সময় রিয়াল মাদ্রিদ গোলও করতে পারতো, ওই ধরনের টেন্ডেন্সি ছিল। বাট ওইটাও আপনি চিন্তা করেন, তখন যদি রিয়াল মাদ্রিদ ওই ফার্স্ট 15-20 মিনিট 25 মিনিট যেভাবে খেলেছে, বা ফার্স্ট হাফটাই তারা যেভাবে খেলেছে, সেই অ্যাপ্রোচ দিতে যে যদি গোল খেয়ে বসতো, আলোনসোর কাছে তো ওই জিনিসটা মানে গোলটা লিডটা ধরে রাখাটা তখন হচ্ছে কি আলোনসোর কাছে ইম্পর্টেন্ট হয়েছে। তবে এইটা একটু অবাক করার মতোই যে মানে আপনার টিমের বেস্ট পারফর্মারকে আপনি যখন তুলে ফেলছেন, মানে আপনি যখন ভিনিসিয়াসকে তুলে ফেলছেন, এটা একটু অবাক করার মতো। কিন্তু শাবি আলোনসো জানেন তিনি কি করছেন। তিনি অনেক ইনফ্যাক্ট আপনার ওই জায়গাতে রড্রিগো নামলেন। হ্যাঁ, রড্রিগো নামার পর রড্রিগো তো গোল স্কোরিং অপরচুনিটি তিনি ক্রিয়েট করেছিলেন। তো উনি আসলে এল ক্লাসিকো নিজে খেলেছেন, এল ক্লাসিকোর আচার ব্যবহার তিনি জানেন। তিনি ওই রকম খেলা কখনোই খেলবেন না যেটা দিয়ে তার দলের লাগাম ছুটে যেতে পারে। তিনি বোঝা যাচ্ছে যে খুব স্ট্রাকচার মেইনটেইন করে তিনি দলটাকে রাখতে চান, যেটা মানে ভঙ্গুর হবে না। তো এইটা আবার ধরেন ম্যাচটা যদি ড্র হয়ে বসতো, তখন হয়তো এটা সমালোচনা হতো। কোচদের জীবনটাই এরকম, কাজে লাগলে করলে কাজী, না করলে পাজি। হ্যাঁ, আচ্ছা, পাজি এদিকে আসলে আছে এরকম না, এটা বানাইলাম আগে। কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজি, জিনিসটা আসলে এমন আছে। আচ্ছা, আপনার এই কোশ্চেনের মাঝখানে এটা ইমোজি আছে। এটা কি ভাই? এটা একটা ইমোজি, মানে ইউটিউব থেকে নেওয়া। তো ইউটিউবে প্রশ্নের ভেতরে ইমোজি ছিল, তো এই কারণে এটার ভেতরে একটা ইমোজিও চলে আসছে। আমি জানি না, ইমোজিটা বেশ বড়। হ্যাঁ, বিরাট বড় ইমোজি, এটা দিলে এরকম চলে আসে। যাই হোক, যাই। হ্যাঁ, পরে প্রশ্ন তো একটা হলো। হ্যাঁ, এরপরে যান। আচ্ছা, এই টাইপের প্রচুর প্রশ্ন রয়েছে, সেখান থেকে একটা জিনিসটা আসলে ক্লিয়ার করা, বা যতটুকু আমাদের মনে হয়, রাসেল মিয়া মাদ্রিদের কোচ ইচ্ছা করে ভিনির সাথে এমন আচরণ করছেন যেন সে মাদ্রিদ থেকে চলে যায়। এইটা তো আসলে কখনোই মানে ওই টেন্ডেন্সি নিয়ে তিনি করেন নাই। এখন এটার সাথে আসলে সবাই অনেক ইকুয়েশন মেলাচ্ছে। ভিনিসিয়াস জুনিয়র যেহেতু আপনার 27 পর্যন্ত তার চুক্তি আছে, এরপরের চুক্তি সে রিনিউ এখনো করে নাই, সেই চুক্তি রিনিউ যে করছে না, এটাও তো আপনার গেল 5-6 মাস হয়ে গেছে যে চুক্তি রিনিউ এর কোনো আপডেট আসলে নাই, মানে ফাইনাল সলিউশনটা নাই। সুতরাং অনেকেই জিনিসগুলোতে মেলাচ্ছেন, বাট মেলানোর মতো জায়গায় এখনো যায় নাই। আপনি ভিনিসিয়াস জুনিয়র লা লিগায় অলমোস্ট মনে হয় আপনার সবগুলো ম্যাচেই তিনি স্টার্ট করেছেন না, বেঞ্চ থেকেও স্টার্ট করেছেন। হ্যাঁ, তাকে তুলেও নেওয়া হয়েছে। ঠিক আছে, তিনটা ম্যাচ তিনি আপনার ফুল 90 মিনিটস খেলেছেন, যেই সব ম্যাচে মাঠে নেমেছেন, বাকি ম্যাচগুলোতে তাকে তুলে নেওয়া হয়েছে। রিয়াল মাদ্রিদের স্কোয়াডটাই তো আপনার এখন এমন হচ্ছে, দেখেন এই যে রড্রিগো নামলো, আগের ম্যাচে রড্রিগোকে ইউজ করা হয় নাই, সেটা নিয়েও কিন্তু কোয়েশ্চেন সবাই রেইজ করেছিল যে এই ম্যাচে কি রড্রিগোকে নামানো যেত না। রড্রিগোকে তিনি কখন নামিয়েছেন? যখন যেই ম্যাচে তার মনে হয়েছে এই ম্যাচে আমার রড্রিগোকে দরকার, এই ম্যাচে আমি এই মোমেন্টে ভিনিসিয়াসকে চেঞ্জ করব। মানে রেজাল্ট এসেছে, এই জন্য হচ্ছে তার দিকে কিন্তু মাদ্রিদের ম্যানেজমেন্টের সাপোর্টটাও কিন্তু এখনো আছে। এবং রিয়াল মাদ্রিদ কোচ শাবি আলোনসো এইটাই করবেন। তিনি সবসময় নিজে যেটা চান
সেটা করবেন, এটার সঙ্গে বাকিদের মানিয়ে নিতে পারতে হবে। যেমন ভিনিসিয়াস জুনিয়রের যে রিয়াকশনটা, এইটা তো আসলে আর হেল্প করবে না, মানে এইটা তো শাবি আলোনসোকে হেল্প করবে না। শাবি আলোনসোকে আমি এখানে বড় ক্রেডিট দিব, শাবি আলোনসো জানেন ওই মুহূর্তে কি করতে হবে। তার সামনে দিয়ে ভিনিসিয়াস রাখতে রাখতে চলে যাচ্ছেন, গজরাচ্ছেন, তার ওইদিকে কোনো মনোযোগ, একবার চোখে তাকান নাই তিনি ওইদিকে ফোকাস করেছেন। এইটা অনেক সময় হয়, কিন্তু যদি ভিনিসিয়াস খুব দ্রুত এটা বুঝতে না পারেন যে তার কোচ যা বলছেন, কোচের ওপর একটা টিমে কোনো কথা নাই, থাকতে পারে না, সেটা যদি হাভিয়ার কাবরেরাও হয় তাহলে হাভিয়ার কাবরেরা, আপনাকে তাকে মেনে চলতে হবে, তার সঙ্গে নেগোশিয়েট করে আপনাকে থাকতে হবে, কারণ একটা ফুটবল টিমের কোচই হচ্ছেন বস। তো ওই বসের ব্যাপারটা শাবি আলোনসোকে দেওয়া আছে। আর শাবি আলোনসো তো যে সে ফুটবলার নন রে ভাই, মানে কোচ তো না, তিনি একটা ওয়ার্ল্ড কাপ উইনার, তিনি একজন চ্যাম্পিয়ন্স লিগ উইনার উইথ লিভারপুল, উইথ রিয়াল মাদ্রিদ, হি ইজ এ লেজেন্ড অফ দ্য গেম। ভিনিসিয়াস যখন গজরাতে গজরাতে ওখানে চলে যান, এখন হয়তো তার ভরা যৌবন, কিন্তু শাবি আলোনসো যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের পক্ষে এই রকম ফুটবলারকে সাইড বেঞ্চে বসিয়ে দেওয়ার গার্ডস দেখানো সম্ভব, যেরকম তিনি ছিলেন। এইটা ওই প্লেয়াররাই পারেন, মানে যারা ওই কোচরাই পারেন যারা একটা সময় খুব ভালো প্লেয়ার ছিলেন, ওই গার্ডসটা আসলে শো করতে হয়। এবং দেখেন, মানে আলোনসো তো এমন না যে অন্য জায়গা থেকে উঠে এসে রিয়াল মাদ্রিদের ডাগআউটে দাঁড়িয়েছে, এমনটা না। রিয়াল মাদ্রিদের ডিএনএ বলতে আমরা যা বুঝি, রিয়াল মাদ্রিদের ডিএনএ তার মধ্যে আছে, তার সেই প্লেইং ক্যারিয়ার থেকে এখন তো ডাগআউটে দাঁড়িয়েছেন। এবং তিনি ধরেন হচ্ছে ভিনিসিয়াসকে তিনি কেন ছাড়তে চাইবেন? হ্যাঁ, যদি আপনার ক্লাব যদি তাকে টাকা দিতে পারে, আপনি ভিনিসিয়াসকে ছাড়ার তো কোচ হিসেবে আপনি কখনোই সেই জিনিসটা বলবেন না। কারণ সেকেন্ড গোলটাও যেটা হলো, আপনি ক্রসিংটা কে করলো? ভিনিসিয়াস জুনিয়র ক্রস করেছিল লেফট সাইড থেকে। ভিনিসিয়াসকে তো রিয়াল মাদ্রিদের প্রয়োজনই, এবং শাবি আলোনসো এরকম না যে তার ইগোর জন্য তিনি ছেড়ে দেবেন, তিনি তার দরকারই হবে মানে ভিনিসিয়াস জুনিয়রকে। কিন্তু এই আচার ব্যবহার, এককেন্দ্রিক, একটু স্বার্থপরতা, এইটা আসলে টিম গেমটাকে নষ্ট করে। আগামী দিনে দেখার বিষয় যে সামনের দিনগুলোতে এই ঘটনা প্রবাহ কোন দিকে যায়। আচ্ছা, এল ক্লাসিকো থেকে বেরোই, হ্যাঁ, অন্যান্য প্রশ্ন নেই, আবার উপরে এল ক্লাসিকোতে আসবো। সেটা হচ্ছে একটু বাইরের প্রশ্ন নেই, বাইরের প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, রেড 910 স্লিভ ফুটবল বিষয়ে 3টা ইচ্ছা পূরণ করার সুযোগ পেলে কি কি করবেন? ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে কমেন্ট্রি করতে চাই বাংলায়। ঠিক আছে, বাংলায় কমেন্ট্রি করতে চাই, বাংলায় হলে বাংলায়, মানে ওই ম্যাচে হচ্ছে কমেন্ট্রি করব, সেটা আমি বাংলা কমেন্ট্রি শুনতে চাই, মাঠে বসে কমেন্ট্রি করতে চাই, বাংলা কমেন্ট্রি শুনতে চাই। বাংলাদেশের ম্যাচে বাংলা কমেন্ট্রি আমার কাছে মনে হয় যে এইটাই আমেজ। স্প্যানিশ ফুটবলে স্প্যানিশরা যেমন ইংলিশ কমেন্ট্রি শোনে না, তারা স্প্যানিশ কমেন্ট্রি শোনে, ওটাই আমেজ। অ্যারাবিকরা অ্যারাবিক কমেন্ট্রি শোনে, মানে বাংলা কমেন্ট্রি কেন করতে হবে আপনার? বাংলাদেশ খেলাবেন ওখানে, বাংলাদেশ খেলানোটা, বাংলাদেশ যদি ফাইনালে খেলে তাইলে করলো। বাংলা মানে ওয়ার্ল্ড কাপে, মানে ধরেন এখন বসে আপনি কমেন্ট্রি করতে, ঠিক আছে, মাঠে বসে, সেটা হচ্ছে আমি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচের কমেন্ট্রি করতে চাই, সেটা একটা যে কারোর। আচ্ছা, পাইছি একটা। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, সেই ম্যাচে বাংলাদেশের ন্যাশনাল অ্যানথেমের সময় দাঁড়িয়ে আমার সোনার বাংলা গাইতে চাই। তো ওটা খেললে তো মানে বাইচে থাকলে যাবারই কথা। হ্যাঁ, ঠিক আছে, ওইটা। আর 3 নম্বর ইচ্ছা, লিওনেল মেসিকে নিয়ে একটু কফি খাবো। আচ্ছা, 3টা ইচ্ছা যেহেতু দিছেন, 3টা হচ্ছে ফুটবলে 3টা ইচ্ছা পূরণ করতে হবে। ইচ্ছার তো আমার কোনো শেষ নেই। 1 নাম্বার ইচ্ছা হচ্ছে যে জীবদ্দশা যতদিন বাইচে আছি প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ কভার করতে চাই, চ্যাম্পিয়ন্স লিগ কভার করতে চাই। এদিকে 2টা ইচ্ছা হয়ে গেল। হ্যাঁ, প্রিমিয়ার লিগ কভার করতে চাই, শেষ। মোহাম্মদ রাসেল তুহা, তার প্রশ্ন, আর্সেনালের মিডফিল্ড লিভারপুলের চেয়ে শক্তিশালী কিনা? মানে আর্সেনালের মিডফিল্ড লিভারপুলের চেয়ে শক্তিশালী, সেটা হচ্ছে বলতেই আসলে হবে। এবং গ্রাভেনবার্গের ইনজুরি, ম্যাকালিস্টারকে ফর্মহীনতা, এই সব কিছু মিলিয়ে এই মুহূর্তে তো মনে হচ্ছে লিভারপুল ধোকার বড় একটা জায়গায় এই মিডফিল্ডটাই। আপনি কার্টিস জোনস এবং সবজলাইকে দিয়ে আপনি খেলাচ্ছেন, একমাত্র সবজলাই ফর্মে আছে, হ্যাঁ, তো ওই জায়গাটাতে তো আপনার ওয়ার্কআউট করছে না। এবং ফ্লোরিয়ান ভার্টসকেও তো আপনার এই মিডফিল্ডের পার্টেই ধরতে হবে, ফ্লোরিয়ান ভার্টসকে মিডফিল্ডের পার্ট ধরতে হবে। সো এই মুহূর্তে ফর্মে আছে আর্সেনাল, যদিও মানে ডেকলেন রাইস, আবার ওডেগার নাই, জুবিমেন্দি নামটা নেওয়া দরকার, মিকেল মেরিনো ধরেন বসেই আছে, নামার সুযোগ পাচ্ছে না।
যাই হোক এবার হলো তো এবার আবার এল ক্লাসিকোতে আসি। রায়হান হোসেন, কিলিয়ান এমবাপে, কামাভিঙ্গা, শুয়ামেনি, বিসাইডস আদার French players all are doing well. Do you think France will win World Cup 2026? Possibility. এই কারণে ফ্রান্স তো এই কারণে ভাই ফেভারিট যে ফ্রান্সের এই যে ডেপথের প্রশ্ন তো 18 তো ফ্রান্স ফেভারিট ছিল, জিতছে 22-এও ফ্রান্স ফেভারিট ছিল, ফাইনাল পর্যন্ত গেছে ওইভাবে হারছে। ফাইনাল কি ভাই? ফাইনাল সরি। 26-এও যদি আসেন এখানে আপনি রাখবেন না কারে? মানে ফ্রান্সকে ফেভারিট হিসেবে না রাখার কোনো কারণ নাই, তাই না? আপনি খালি ধরেন ওইটা চিন্তা করেন, এক পাশে এমবাপ্পে, এক পাশে ওসমান দেমবেলে, দুইটা ওই বাম পাশে দুয়ে বারকোলা, খালি আশরাফ হাকিমিরে নিয়ে আসতে পারলে মানে এটা কি টিম রে ভাই। দেখেন ডেফিনেটলি কামাভিঙ্গা, শুয়ামেনি ওয়ান অফ দ্য ফেভারিটস আবারও ওয়ার্ল্ড কাপে, এবং মিনিমাম সেমিফাইনাল পর্যন্ত তো যাওয়ারই কথা। এরপর একটা তো ওয়ার্ল্ড কাপ অনেক বড় ইভেন্ট, আপনি আগে থেকে আসলে এটা বলতে পারবেন না ওই মুহূর্তে ওই পরিস্থিতিতে গিয়ে কি ঘটবে। তবে স্কোয়াড ডেপথের কারণে আরও একবার ফ্রান্স ওয়ার্ল্ড কাপে ফেভারিটস হয়েই যাচ্ছে। আর আপনার দলে যখন কিলিয়ান এমবাপে থাকেন, ওয়ার্ল্ডের বেস্ট ফুটবলার এই মুহূর্তে, আপনি তো ফেভারিট হবেনই। সাইম খান তার প্রশ্ন, বার্সেলোনা উইল নট এফোর্ড টু উইন দ্য ইউসিএল দিস সিজন উইথ দিস স্কোয়াড ডেপথ। আচ্ছা, স্কোয়াড ডেপথের তুলনায় আমি এটা বলি যে বার্সেলোনাকে এল ক্লাসিকো খেলার সময় তাদের প্যাটার্নে পরিবর্তন আনতেই হবে। আপনি যখন কিলিয়ান এমবাপের এগেনস্টে খেলছেন, আপনি এই হাই লাইনে ধরা খাবেনই, আজকে হোক, কালকে হোক, পরশু হোক। এইটা আসলে মানে এই যে ডিফেন্ডিং লাইনটা, এইটাকে নতুন করে অপারেট করা দরকার। আপনি যখন পিএসজির সাথেও আবার খেলবেন, সেখানেও কিন্তু আপনি ধরা খাবেন। বায়ার্ন মিউনিখের সাথে যখন খেলবেন ধরা আপনি একটা দেখেন যে মানে এই বিশ্লেষণটা বুঝেন যে ধরেন এমবাপে ডিফেন্ডার, লাস্ট ডিফেন্ডারের চেয়ে ভিতরেই ঢোকা আছেন, ওই সময় যদি বল যায় ডিফেন্স লাইনের পেছনে, ওই বল দৌড়ায় আগে কে ধরতে পারবে? এমবাপে যদি 1 সেকেন্ড পরেও রিয়াক্ট করেন, তাও তো তিনি যে কোনো ডিফেন্ডারের আগে যাবেন, কারণ হি ইজ দ্য ফাস্টেস্ট ফুটবলার। হয়তো মানে ডেটা অনুযায়ী না, কিন্তু চোখে দেখা বা ভিনিসিয়াসও তো তাই। তো এইটা আসলে রিয়াল মাদ্রিদের সঙ্গে অ্যাপ্রোচে পরিবর্তন হান্সি ফ্লিকের হয়তো পরের ম্যাচে আমরা দেখবো। কারণ একটা সময় মনে আছে আপনার যে রোনাল্ডো আরাউখোকে বারবার রাইট ব্যাক খেলিয়ে ভিনিসিয়াসকে নালিফাই করার চেষ্টা, সেটা অনেকদিন সফল হওয়ার পরে একটা সময় কিন্তু ভিনিসিয়াস আরাউখোকে বিট করে গেলেন, এবং বিট যখন করে গেলেন তখন কিন্তু গিয়ে বার্সেলোনাকে আবার সিস্টেম চেঞ্জ করতে হয়েছে। এই আবার টাইম এসে গেছে যে অ্যাটলিস্ট এল ক্লাসিকোতে। আর কি প্রশ্নটা কি ছিল? স্কোয়াড ডেপথ, মানে বার্সেলোনার যে স্কোয়াড ডেপথ, দেখেন বার্সেলোনা যদি রাফিনিয়া, ওলমোরা থাকতেন না, তবুও এই ঝামেলাটা হইতো না। স্কোয়াড ডেপথ বার্সার যে একেবারে মন্দ আছে তা না। রাশফোর্ডের সেকেন্ড হাফটা সাবাস, অনেক বার্সেলোনার মতো অবস্থা, অনেকদিন পরে, হ্যাঁ অনেকদিন, মানে রাশফোর্ডের সেকেন্ড হাফ পারফরমেন্স ওয়াজ ব্যাড, কোন্দে ওয়াজ ব্যাড থ্রু আউট দ্য গেম। কোন্দে না থাকলে একটা রাইট ব্যাকই তো আপনার টিমে নাই, তখন আপনার এরিক গার্সিয়াকে আপনার রাইট ব্যাক খেলাইতে হবে। তারপরে আপনি যে লেফট ব্যাকে বালদে না খেললে মার্টিনেজকে খেলতে হবে না, হ্যাঁ হয় না তো। এরপরে আপনি মিডফিল্ডে ধরে নিলাম, ঠিক আছে, গাভির ইনজুরি, পেড্রি, কাসাদো যদি আর একটু আগে থেকে, কাসাদো, ফ্র্যাঙ্কি ডিয়ং আর পেড্রি, এই তিনজন একসাথে স্টার্ট করলে আমার মনে হয় বেটার হয়তো। মানে এটা রিশেপ করার টাইম এসে গেছে, সোজা কথা। তবে স্কোয়াড ডেপথ ইজ নট সোললি দ্যাট রিজন, আই গেস। না, আরেকটা জিনিস হচ্ছে আপনার যে ডিফেন্সে আসলে একটু ডেপথের অভাব কিন্তু আছে। দিন শেষে ডিফেন্সে সেন্টার ব্যাকেও তো আপনার আছে, হয় পাও কুবার্সি, এরিক গার্সিয়া, ভালো গ্যাপ আছে ওখানে। আচ্ছা, পরের প্রশ্নে যাই। হ্যাঁ, ইস্তিয়াক আহমেদ, রিফাত ভাইয়ের কাছে প্রশ্ন। সিজনের শুরুতে ম্যান ইউনাইটেডের দুইটা রিক্রুটমেন্ট নিয়ে উনি প্রশ্ন তুলেছিলেন, তারা হলো কুনিয়া এবং এমবুয়েমো। এখন দেখা গেল রুবেন আমরিম ঠিক ছিলেন, এই দুজনের পারফরমেন্স ভালো হচ্ছে, এমনকি লেমেন্সের রিক্রুটটাও বেশ ভালো ছিল। রিফাত ভাই এইটার বিরোধিতা করেছেন। এখন রিফাত ভাই কি বলবেন, অ্যাজাম্পশন ভুল ছিল কিনা? আমি অ্যাজাম্পশন ভুল ছিল কিনা এইটা গিলে খাওয়ার জন্য আরও 6 মাস সময় নিব আপনার কাছ থেকে, মানে নট সো আর্লি। আমি এমবুয়েমো আর কুনিয়া, এই দুইটার মধ্যে কুনিয়া নিয়ে আমার অত কমপ্লেন ছিল না। এমবুয়েমো নিয়ে একটু যেটা আছে এখনও, সেটা হচ্ছে এটা একটু অ্যাভারেজ প্লেয়ার, মানে অ্যাভারেজ, মানে আমার তো আসলে এটা বলার কোনো যোগ্যতাই নেই, কিন্তু আমি বলতে চাচ্ছি যে ঠিক এমবুয়েমোকে কি ম্যান সিটি, আর্সেনাল নিত? হ্যাঁ, লিভারপুল নিত না তো।
তো ইউনাইটেড অ্যাটলিস্ট আগের সিজন পর্যন্ত রিক্রুটমেন্টে যা করেছিল সেটা হচ্ছে এমন প্লেয়ারকে তারা দলে নিত যারা একটা বিগ ক্লাব থেকে এসছে বা কিছু একটা, যদিও ওগুলোর অনেক কিছু কাজে দেয় নাই অনেক কারণে। ওইটা ছিল আমার ধরেন ক্রিটিসিজমের জায়গা, নট এনিথিং এগেইনস্ট এমবুয়েমো অথবা কুনিয়া। কারণ আমি যেটা বলার চেষ্টা করছি, চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিটির প্লেয়ার হয়তো না, কিন্তু আগে যেটা বুঝতে হবে যে ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে তো কোয়ালিফাই করতে হবে বা ইউরোপা লিগে জায়গাটা পাইতে হবে। তো সেইখান থেকে রুবেন আমরিমের যে ধাপ, সেই ধাপে তিনি প্রিমিয়ার লিগের প্লেয়ার নিয়ে এসছেন, যে প্রিমিয়ার লিগে প্রুভেন, যেটা কাজে দিচ্ছে। কিন্তু ওইটা আমি মানে অ্যাজাম্পশন ভুল ছিল কিনা একটু সময় নিব। আর লেমেন্সের নিয়েও তো আমি কিছু বলিনি যে লেমেন্স খারাপ বা কিছু, আমি বলছিলাম যে যদি মার্টিনেজকে আপনি ডিফেন্স লাইনের পেছনে রাখতে পারতেন তাহলে তার সে যে ভোকাল, সে তো 2টা সিজনে এই ভঙ্গুর দশাটা থেকে তাড়াতাড়ি উদ্ধার করতে পারতো। লেমেন্স খুব ভালো স্টার্ট করেছেন, আই এম হ্যাপি ফর হিম, কিন্তু কোথাও কোথাও গিয়ে তিনি ভুল করবেন, যেটা হয়তো সবাই করেন, কিন্তু মার্টিনেজ হয়তো ওই ধরনের জায়গায় হেল্প করতে পারতেন। ওই দিনও আপনার মার্টিনেজ যে সেভ করলেন অ্যাস্টন ভিলা মার্টিনেজের ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা যাই পরের প্রশ্ন। আচ্ছা, রাওবাস আহমেদ সাদিদ, তার প্রশ্ন, ক্যান হ্যারি কেইন ব্রেক মেসিস রেকর্ড অফ 91 গোলস No. ইন 2012? আচ্ছা, এইটা হচ্ছে আপনার অক্টোবর মাসও শেষ। হ্যাঁ, আপনি তো বলতে চাচ্ছেন সিঙ্গেল ক্যালেন্ডার ইয়ারে মেসির 91 গোলের যে অতিমানবীয় কাজ করেছিলেন তিনি, সেটা ব্রেক করা তো সম্ভব না, কোনোভাবেই আসলে সম্ভব না। হ্যারি কেইন ফর্মে আছেন, এইবারই তো আপনার হচ্ছে 26টার মতো গোল তিনি করে ফেলেছেন, সব ন্যাশনাল টিম মিলিয়ে হবে 31টা এই সিজন শুরুর পর। বাট ক্যালেন্ডার ইয়ার ধরলেও মনে হয় 46 বা সামথিং, 50 নিচেও। এখন আপনার সময় তো আছে শুধু নভেম্বর আর ডিসেম্বর আপনি কতগুলো ম্যাচে খেলবেন না, সেইটা আসলে ব্রেক করা নেই হো সাকতা। পরের বছর মনে হচ্ছিল আপনার ক্রিস্টিয়ানো রোনালদো ব্রেক করে ফেলে নাকি, সেটাও তো আসলে হয় নাই। 60 সামথিং এ যে রোনালদো করেছিলেন, পারা সম্ভব না সম্ভবত। আচ্ছা, শরীফুল হক আমাকে জানিয়েছেন তিনি প্রেডিকশন চেঞ্জ করবেন না প্রিমিয়ার লিগের, ঠিক আছে, এটা তিনি জানিয়ে দিয়েছেন যে তার প্রেডিকশন যা আছে তাই। লিভারপুল, রিয়াল মাদ্রিদ, তার মানে লিভারপুল, রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাস যা আছে ঠিক তাই। ভাই ইউভেন্টাসেরটা চেঞ্জ করেন শরীফুল হক, ঠিক আছে? কারণ ধরেন ইউভেন্টাসের বাজে ফর্ম, এটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে কি আপনার ওইটা মনে হয় চেঞ্জ করবে মিলান, তারা যেভাবে খেলছে, ইন্টার মিলান তো আছেই, তো ওই হিসাবে করতে পারে না। আর আর্সেনাল আসলেই মানে আমিও মনে প্রাণে চাই আর্সেনাল একটা শিরোপা জিতুক, গেল দুইবারই তো আপনার হচ্ছে গিয়ে সেই জায়গায় আর্সেনালকে রেখেছিলাম। আচ্ছা, গাছের ওপরে উঠে মগডাল থেকে পড়ে যাওয়ার অনেক রেকর্ড আছে তো। হাতি ভাই, পরের প্রশ্ন যাই। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে কি নিব সেটা ভাবতেছি। রাফিনিয়ার একটা প্রশ্ন নেই। রাফিনিয়ার খেলা শেষে ভূমিকা নিয়ে আপনারা কিছু বলেন। রবিউল ইসলাম হিরণ, দেখেন রাফিনিয়া তো ইনজোর্ড ছিলেন, সেই কারণে তিনি পরে ওইখানে নেমে আসলেন এবং তিনি যা করার দরকার তাই করেছেন। একজন সিনিয়র ফুটবলার হিসেবে গ্যাঞ্জাম থামানোর দরকার, গ্যাঞ্জাম থামিয়েছেন, ওদেরকে শাসিয়েছেন, আর এই পাশে এগুলোকে কাছে টেনে নিয়েছেন। এইটাই হওয়ার কথা ছিল, এইটাই এলাকায় কিছু গ্যাঞ্জাম হলে কিছু বড় ব্যাপার না, যে মিউচুয়াল, মানে দিন শেষে কথা হচ্ছে মিউচুয়ালটা করতে হবে। কিন্তু আপনি তো ধরেন রিয়াল মাদ্রিদ ফ্যান, আপনার তো রাফিনিয়ারে মিস করার কথা না, কিন্তু নিউট্রাল ফ্যান হিসেবে আমি রাফিনিয়াকে মিস করছি। মানে রাফিনিয়ার এই ম্যাচে থাকলে রাফিনিয়া একটা আউট অফ নোওয়্যার কিছু করে দিতে পারে। রাফিনিয়া থাকলে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য টাফ হতো। হ্যাঁ, এইটা আপনার মানে নির্দ্বিধায় বলতে হবে। হ্যাঁ, এবং ধরেন হচ্ছে যদি রাফিনিয়া থাকতো তখন শেষের দিকে হয়তো বা ম্যাচটা বের হয়ে যেতে পারতো বার্সেলোনার জন্য। দানি অলমোকে আসলে ওইভাবে মিস করি নেই। লেভানডস্কিকেও মনে হচ্ছিল যে যখন আপনার গোল হচ্ছে না, সেকেন্ড হাফে দানি অলমোকে দরকার ছিল। ধরেন লেভানডস্কি থাকলে গতবার এল ক্লাসিকোতে হেডে গোল টোল করলেন। অবশ্যই এরকম হয়, অনেক টিমে অনেক প্লেয়ার থাকে না। গতবার রিয়াল মাদ্রিদের দিকেই থাকে না, রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারই তো ছিল না, তো হইছে না, এটা তো পার্ট অফ দ্য গেম। আরেকটি প্রশ্ন, নাবিল খান, রাকিব হাসান, আপনারা কি মধু খান? সামনে শীতকাল আসতেছে, কেমন প্রশ্ন? হ্যাঁ, খাই তো ভাই, মধু খাই, আই লাইক মধু। আমি ধরুন আগে থেকে সকালে নাস্তায় রুটির সাথে আমি মধু খাই। ভাই রুটি আর মধু কিন্তু এটা খুব মজা, খুবই ভালো জিনিস। আপনি কখনো পাউরুটি আর মধু খাইছেন? না। বেস্ট কম্বো, সেরা কম্বো। আমি জানি না কেউ খাইছেন কিনা, মধু আর পাউরুটি, ও এটা একটা অন্য লেভেলের ডেজার্ট, আনন্দ খায় আমি শিওর। অনেকদিন ধরে নসিলা খাওয়া হয় না, নসিলা করে মনে পড়লো। হ্যাঁ, নসিলা একটা ভালো জিনিস ছিল, নসিলার। কিন্তু নসিলার ছোটবেলা যেটা তো নসিলার ওই
চকলেট পাটটা শেষ হয়ে যায়, হ্যাঁ সাদা পাটটা রয়ে যায় তো ওইটা রয়ে যায় তো নষ্ট হয়ে যেত বেশিরভাগ ক্ষেত্রে, যে থাকতে থাকতে। তবে নসিলার গ্লাস ছিল সেরা, তাই না? মানে আছে না বাসায়, এখনো হ্যাঁ আছে সবার তারপর বাসায়, প্লাস্টিকেও ছিল গ্লাসগুলোতেও ছিল, কাঁচেরটা সবার কাছেই আছে মনে হয়। এবং ওইটাতে আপনি দেখবেন যে কোল্ড ড্রিঙ্কস খাইতে খুব ভালো লাগে, এটা তো আমি কোনো বলছি না। আর হেভি 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 জিনিস। নাইমুল ইসলাম রিয়াদ, তার প্রশ্ন ক্লাসিকোময় যেহেতু, কিন্তু এটা দেখেন লামিন ইয়ামাল যদি পেপে, রামোস, কাসেমিরোর সময় কথা বলতো মায়েরা বুঝতে তাহলে কি হতো? মানে রামোস তো মনে করেন ম্যাচটা জেতার পরে ওরে যে আগে যে ধরতো। ধরেন মেসিকে রামোস যে পরিমাণ জ্বালাইছে, হ্যাঁ মানে যে পরিমাণ আউল ফাউল করছে, রামোস খালি বাইচে গেছে যে ওটা মেসি। আর মেসি কিন্তু আগেও কিছু বলে নাই, পরেও কিছু বলে নাই। রামোস মেসিকে ভয় দিয়ে রাখতো আর কি, যে উল্টা পাল্টা কইরো না অন্য হিসাবে। আর এটা তো আগের থেকে কথাবার্তা বইলে আসছে, সেটা আসলে তো হিসাবে আলাদা। রামোস ধরেন হচ্ছে কি আপনার ম্যাচের পর, হ্যাঁ রামোস ম্যাচের পর থাকতো না, রামোস ম্যাচের মধ্যেই লাল কার্ড দেখতো। রামোস রে ম্যাচের পর আপনি খুঁজে পাইতেন না। এই যে ধরেন পেপে, ঠিক আছে, পেপে তো যে মাইটটা ধাক্কা টাক্কা দিয়ে দিতে পারতো, এটা খুবই সম্ভব ছিল। আর কাসেমিরো যেটা করতো একদম জায়গা বরাবর বলেই দেখতেন ম্যাচের সিচুয়েশনে আঘাত। কাসেমিরো এত ইয়া না, কাসেমিরো তো চামে চিকনের। এই তো বললাম বলের মাঠের মাঝখানে বল নিয়ে আঘাত, টেরই পাওয়া যেত না। আচ্ছা আরেকটা জিনিস বলি, এই ম্যাচে এইডার মিলিতো ওয়াজ ফ্যান্টাস্টিক। এইডার মিলিতাওয়ের কামব্যাক এটা দারুণ। ওই আমরা ধরেন আগেও বলছিলাম যে দুইটা এসিএল এর পর যেভাবে তিনি কামব্যাক করেছেন, ওই ম্যাচটা যেভাবে খেলেছেন। ওকে, আমি এবার বর্ণনামূলক প্রশ্নে যাব, আপনি যদি অনুমতি দেন। অবশ্যই। প্রথমে একটা হচ্ছে বসুন্ধরা কিংস নিয়ে, ঠিক আছে? বসুন্ধরা কিংসের প্রশ্নের অর্ধেক কই। আচ্ছা, মোহাম্মদ আদনান, এএফসি চ্যালেঞ্জ লিগে কিংসের দুর্বলতা স্পষ্ট, এর কারণ কি ঘরোয়া ফুটবলে ক্লাবগুলোতে শক্তিহ্রাস, নাকি ঢাকার বাইরে বিভিন্ন স্থানের ভেন্যুতে না খেলে ঘুরে ফিরে সেই 5টা ভেন্যুতে খেলার ফল? ডিফেন্সের ছন্নছাড়া অবস্থার কারণ আমার যেমন হয়, মানে উনার যেমন হয়। এক, আগে কিংসের ঢাকার বাইরে নীলফামারীতে খেলতে যেতে হতো। ভাই ঢাকার বাইরে যাওয়াটা এটা আমার কাছে মনে হয় না খুব মেজর রিজন, এটা নিয়ে আমরা তাই আলোচনা করছি না। 2, এখন কম্পিটিশন করার মতো দল গঠন না করে বিভিন্ন অজুহাত দেয় কিংস, আগে দিত না, উইচ ইজ রাইট। অজুহাত দেয় কিনা জানি না, কিন্তু আগের মতো দল এখন তারা গঠন করে না, এটা তো সত্যি কথা। আচ্ছা, বিভিন্ন ভেন্যুতে না খেলতে পারায় কিংসের প্লেয়াররা মানসিকভাবে দৃঢ় হতে পারছে না, এটা আসলে ভেন্যুর উপরে সোললি নির্ভর করছে না, রাইট? মানে এটা মুন্সিগঞ্জ নীলফামারীর উপর ডিপেন্ড করছে না। আর এখানে সবাইকে আসলে খেলতে হয়। হ্যাঁ, ঘন ঘন কোচ পাল্টানো, খুব কি ঘন ঘন কোচ পাল্টাইলো বসুন্ধরা কিংস? না, আমরা তো দেখলাম এই তাদের ইতিহাসেরই আপনার তৃতীয় কোচ হচ্ছে কি মারিও গোমেজ। বরং প্রথম কোচই তো অনেক সময় কাটাইছেন, গত 2বার 2জন পাল্টাইছেন, খুবই স্বাভাবিক। এত একটা লম্বা সময় পর একজন কোচ আসলে কাজ না করাতে পারলে আরেকজনকে নিতে হবে। শুধু বিএফএল এর জন্য টিম গঠন করা, অ্যাবসলিউটলি স্পট অন। এই ব্যাপারে আমি 100 একমত যে ডোমেস্টিকের টিম হয়েছে এটা, কিন্তু এটা এএফসি কোয়ালিটির টিম হয় নাই। রবসন মিগেলের মতো হাই ক্লাস প্লেয়ার ছেড়ে দেয়া, একমত। শুধু ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি আর প্লেয়ার থাকলেই সবকিছু হয় না, একমত। সবকিছু ওয়ার্ল্ড ক্লাস হইতে মানে হয়। আপনি যা বলেছেন, ধরেন ভেন্যুটা হচ্ছে কি এটা ভাই খেলতে হবে, ফুটবলাররা এটা আপনার খেলতে হবে। ধরেন যখন যেই ভেন্যুতে হয় সেই ভেন্যুতে আসলে ওইটাকে কোনো এক্সকিউজ হিসেবে দাঁড় করানো যায় না। কিন্তু এই ধরনের কন্টিনেন্টাল টুর্নামেন্টের জন্য ওই যে আমরা বলছিলাম যে আপনি ঘরোয়া লিগে ডোরেলটনের কাছ থেকে আপনি 20টা গোল পাবেন চোখ বন্ধ করে, কিন্তু এফসি চ্যালেঞ্জ লিগ বা এফসি কম্পিটিশনে গেলে আপনি সেই ডোরেলটনকে আপনি খুঁজে পাবেন না। তো এই তার মানে আপনি তার মানে হচ্ছে গিয়ে এই জায়গাটা, হ্যাঁ বিএফএল এর জন্য, বিএফএল এর জন্য এইটা আসলে বলতে হবে। আর দেখেন যে হাই ক্লাস প্লেয়ার ছেড়ে দেওয়ার ওইটা তো একটা ব্যাপার আছেই, মিগেল রবসনের মতো। আবার আপনি ওই দেখেন ওই টাইমে কিন্তু আপনি রবসন মিগেলকে নিয়েও পারেন না, আই নো ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি, তাহলে বুঝেন রবসন মিগেললে নিয়ে পারেন না, এদের ছাড়া পারবেন কেমনে? শুধু ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি অ্যান্ড প্লেয়ার থাকলে সবকিছু হয় না। ওয়ার্ল্ড ক্লাস বাদ দেন, এশিয়া ক্লাস হোক, এশিয়া ক্লাস ফ্যাসিলিটিস, এশিয়া ক্লাস প্লেয়ার থাকলে সবকিছু হয় না। ইটস ট্রু। একটা ক্লাব একটা প্রতিষ্ঠান, এবং একটা ক্লাব যে দিনের পর দিন ভালোভাবে রান করে, এটার কারণ হচ্ছে যে ওই প্রতিষ্ঠানটা ভালোভাবে যখন রান করতে পারে। সো একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড, এটা সব রকমভাবেই, তাই না? মানে মাঝখানে ধরেন তারিক কাজের ইস্যুটাও তো একটা ইস্যু, এইগুলা তো আমাদের সামনে আছেই। যাই পরের প্রশ্নে, আরও 2টা রচনামূলক প্রশ্ন আছে আমার কাছে, নেন বলেন। আমি আচ্ছা ঠিক আছে, এবার পিটার বাটলার, মিরাজ রাহাত
মির্জা রাহাত পিটার বাটলারকে নিয়ে একটা প্রশ্ন করার ছিল। ব্যাপার হচ্ছে পৃথিবীর মোটামুটি সব দেশেই ফুটবল কোচদের স্বাধীনতা দেওয়া হয় দল নির্বাচন করার জন্য। এখন কথা হচ্ছে এটা কি বাংলাদেশের জাতীয় প্রমিলা ফুটবল দলের ব্যাপারে কোনো ব্যতিক্রম কিনা? যদি নাই হয় তাহলে তিনি 8 জন বিদ্রোহী ফুটবলার, পড়ুন সিনিয়র ফুটবলার বাটলারের ভাষায়, কেন মাঠে নামালেন? তিনি কি কাউকে প্রমাণ করতে চান যে তিনি সঠিক? সামনে এশিয়ান কাপ, এই সময় পরীক্ষা নিরীক্ষা হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি যাদের নিয়ে দল সাজাতে চানই না তাদেরকে সুযোগ দেওয়ার মানে কি? সুযোগ যদি দেনই, মিডিয়াতে এসে খেলোয়াড়দের ব্যাপারে এভাবে মন্তব্য করা অনুচিত। যেহেতু সুযোগ উনি দিয়েছেনই, খেলোয়াড়দের খেলতে না পারার দায়টা উনাকেই নিতে হবে, নয়তো উনাকে বলে যেতে হবে কেন উনার প্লেয়িং স্টাইলের সাথে না মেলা সত্ত্বেও সিনিয়র ফুটবলারদের উনি নেন। প্রশ্নটা বড় হয়ে গেল। আপনার প্রশ্নে ফারাক নাই, কিন্তু তথ্যে মনে হয় একটা ফারাক আছে। হ্যাঁ, দেখেন, এক হচ্ছে গিয়ে এই ম্যাচের পর পিটার বাটলার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু তিনি দেন নাই, এবং 8 জন ফুটবলারের যে কথা বলা হচ্ছে তারা কিন্তু এশিয়ান কাপের যে কোয়ালিফায়ার, সেই কোয়ালিফায়ারে এরাই খেলেছে এবং তাদেরই কন্টিনিউ করা হচ্ছে। বোঝাপড়া আগেই হয়ে গেছে। ফুটবলাররাও সরি বলেছেন, পিটার বাটলারও বুঝতে পেরেছেন যে তার কোন কমেন্টস কোথায় করা দরকার ছিল, কোন কমেন্টস করা তার ঠিক হয়নি। এই জিনিসটা আসলে অলরেডি সেটেলড হওয়ার পরেই আমরা দেখলাম এশিয়ান কাপের যে কোয়ালিফায়ার রাউন্ড হয়েছিল, সেই কোয়ালিফায়ার রাউন্ডে ঋতুপর্ণা, মনিকা, মারিয়া তাদেরকে নিয়ে স্কোয়াড করা হয়েছে, তারাই বাংলাদেশ এশিয়ান কাপে খেলবে। এবং এই থাইল্যান্ডের ম্যাচেও আসলে নতুন করে যে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। হ্যাঁ, এমন যদি হতো, ধরেন পিটার বাটলার থাইল্যান্ডের এই দলটার মধ্যে সাবিনা থাকতেন, যদি মাসুরা থাকতেন, যদি হচ্ছে গিয়ে সানজিদা, মাতসুশিমা সুমাইয়া, তারা যদি থাকতেন, তখন হচ্ছে আপনি বলতে পারতেন পিটার বাটলার তাহলে তাদেরকে কেন আনলো। জিনিসটা কিন্তু তা হয়নি। এখন ঘটনা যেটা হচ্ছে, এই ফুটবলাররা ভুটানের লিগে খেলছিলেন, এখন বাংলাদেশের লিগ নাই। বাংলাদেশের লিগ নাকি হবে এই বছর, সেটা আমরা শুনে আসছি। এখন ফুটবলাররা যদি সেখানে যেয়ে খেলেন, তাদের ওইখানের ফিটনেস হয়তো পিটার বাটলারের পছন্দ হয়নি। তারা যে অবস্থা থেকে সেখানে এসে দলের সাথে যোগ দিয়েছেন, সেটা নিয়ে পিটার বাটলারের হয়তো মানে পছন্দ হয়নি, সেটাই তার অবজেকশনের জায়গা। তবে প্রিপারেশন নট গোয়িং ওয়েল, খুবই চিন্তার কারণ। নেক্সট মান্থেও তো ধরেন 2টা ম্যাচের রেজাল্ট, আপনি 8টা গোল কনসিড করেছেন, 1টা গোল দিয়েছেন, কিন্তু আপনি যেভাবে খেলেছেন সেই খেলার ধরনটা আসলে ঠিক হয়নি। 2টা ম্যাচ আপনি হারতেই পারেন ভাই, থাইল্যান্ড হচ্ছে র্যাঙ্কিং আপনার থেকে অনেক এগিয়ে, হারতে পারেন, কিন্তু এক্স্যাক্টলি ফাইটিং জিনিসটা আসলে ছিল না। কিন্তু এই ফাইটিং স্পিরিটটা কই গেল? মানে এত তো এক পেশে ম্যাচ হওয়ার কোনো কারণ নাই। মানে থাইল্যান্ড বেটার, ঠিক আছে, কিন্তু যেই টিমটাকে এশিয়ান কোয়ালিফায়ার্সে আমরা দেখলাম, সেইটার 50-60%ও দেখবো না তাই বলে সেই ফাইটিং এর আগামী মাসেও তো আপনার হচ্ছে গিয়ে প্রীতি ম্যাচ রয়েছে, ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। দেখা যাক পিটার বাটলার এশিয়ান কাপের আগে এই ম্যাচগুলোতে একটা তার যে কেমিস্ট্রিটা ছিল সেটা আবারও ফিরিয়ে আনতে পারেন কিনা। নারী ফুটবল দলের আপডেট, এটা আসলে মোহাম্মদ রাকিবের প্রশ্ন, এটাও এইখানেই আসলে হয়ে গেছে। এনআই শান্ত, পেপ গার্দিওলার উদ্ভট একাদশের কারণে সামর্থ্য থাকা সত্ত্বেও তুলনামূলক সহজ ম্যাচগুলোতেও সিটিকে হারতে হচ্ছে অথবা কষ্টার্জিত জয় পেতে হচ্ছে। প্রত্যেক ম্যাচে উনি আলাদা আলাদা উদ্ভট এক্সপেরিমেন্ট করেন দল নিয়ে। যেমন গত ম্যাচে 2 জন ডিএম থাকার পরও তাদেরকে না খেলিয়ে রেইন্ডার্সকে ডিএম পজিশনে খেলাইছে, যেখানে রেইন্ডার্স ডিএম পজিশনে যথেষ্ট দুর্বল, ফলে ম্যাচে সিটির মিডফিল্ড বলতে কিছু ছিল না। আবার ফ্রন্ট লাইনে একসাথে 5টা প্লেয়ারই লেফট ফুটেড খেলাইছে, যার ফলে কিছু ফালতু পাস ছাড়া আর কিছুই করতে পারে নাই। ফলাফল তুলনামূলক সহজ ম্যাচেও হার। এসব করে টাইটেল রেসটাকে ইচ্ছে করেই কি কঠিন বানাইতেছে না নিজেদের জন্য? পেপকে টাইটেল রেসে ইউরোপিয়ান কম্পিটিশনে ভালো করতে এসব এক্সপেরিমেন্ট বাদ দিয়ে বেসিক ফুটবলটা খেলা উচিত নয় কি? আচ্ছা, প্রথমত বলি যে পেপের জন্য প্রিমিয়ার লিগের টাইটেল রেস ইজ টু ডিফিকাল্ট, ইউরোপিয়ান কম্পিটিশনে হয়তো সেটা হইতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে এক্সপেরিমেন্ট, আসলে আমরা যেটা বলতেছি এটা কি এক্সপেরিমেন্ট বলবো কিনা, পেপ গার্দিওলা কি এক্সপেরিমেন্ট করছেন? আমার তো মনে হয় না। পেপ গার্দিওলা কনভিন্সড না হইলে একটা একাদশ নামান না, তার পেছনে সব কিছুর পেছনে যুক্তি থাকে, এবং সেটা অনেক সময় মাঠে গিয়ে ভুল প্রমাণিত হয়, হইতেই পারে, গত 1 বছরে অনেকবার হয়েছে। এইটা তো অনেক বেশি ডিপেন্ড করে গেছে, বল পজিশনটা তো ভালোই ছিল, অনেক বেশি আমার কাছে মনে হয় যে ব্যাপারটা বাকিদের গোল করতে না পারে এবং অ্যাটাকিং সাইডে গিয়ে অনেক বেশি ডিরেক্ট না হওয়ার ফল সিটিকে ভুগতে হয়েছে। যেমন ফোর্ডেনও কি সুন্দর শুরু করলো, মনে হচ্ছিল যে আগের ফোর্ডেন ফিরছে, কিন্তু নাই, আবারও চলে গেছে। তো এইটাই আর কি, মানে এবং স্যাভিনিওকে আপনার মনে হচ্ছে ইনজুরির পর স্যাভিনিও একটু
মরিনিওর মানে খেলাটা ওঠে না ওঠা খুব কঠিন হয়ে গেছে প্রিমিয়ার লিগে তার খেলা। আমি ভাই শিওর আলভারেস রে যে মিস করতেছে পেপ গার্দিওলা, না এখন আসলে উনি এমন স্টেটে আছেন যে তার মিস করার সুযোগ নেই। যাই হোক, কিন্তু পেপ দেখেন আপনার কয়েকটা জয় দেখে সিটির খেলায় হয়তো অনেকে অনেক উচ্ছ্বসিত হয়েছেন, কিন্তু আসলে সিটি ওয়্যার ভালনারেবল। হ্যাঁ, যেই কারণে আমরা বারবারই বলতেছিলাম যে সিটি আসলে প্রিমিয়ার লিগের টাইটেল রেসে থাকার কথা না। বুঝি না একেবারে যে কিছু বুঝি না। ঘটনা দেখেন, ওই যে রড্রিও গেল, ম্যানচেস্টার সিটিও কিন্তু গেল। শেষ প্রশ্ন, আচ্ছা আজিজ ভুইয়া, স্টার্ট বেঞ্চ সেল ডিপেন্ডস অন দ্য অরা আফটার স্কোরিং এ গোল। ক্যান্টোনা, Eric Cantona after scoring and standing still. Thierry Henry cold celebration after the goal, and Bellingham's last goal celebration in El Clasico. মানে ইয়াটা খুব ভালো ছিল, ধরেন সেলিব্রেশনের বেলিংহামটা খুব ভালো ছিল। বেলিংহামের হাঁটাটা এবং যে ইয়াতে হাঁটছে, ফ্রেমগুলো ছবি দেখছেন না, কি দুর্দান্ত আসছে। সে নিম্নে বুটে পড়ে আছেন, বল জালে আর দাঁড়ায় আছেন বেলিংহাম, এটা খুব ভালো। কিন্তু এরিক ক্যান্টনারটা আই থিঙ্ক প্রাইম জিনিস। ওইটা ম্যানচেস্টারের ক্যারেক্টার তৈরি করে দিয়েছে, ওইটা ওই পলার মলার উঁচু করা হয়েছে। আর থিয়েরি অরি তো হচ্ছে আপনার যে কর্নার ফ্ল্যাগের কাছে, ওইটার অরা প্রভাব অনেক দূর বিস্তৃত, একটা ক্লাব দাঁড়ায় গেছে ওই অরার উপর। ট্রু। থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.